শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা আগস্ট মাসে দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একে দেখো, প্রথমে কোশ্চেনগুলো দেখিয়ে দেবো, তারপর পরে প্রশ্ন এবং উত্তর দুটো একসঙ্গে করে দেবো। প্রথমে দেখো একে দেখের কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। এখানে দেখতে পাচ্ছ 5টা দেওয়া হয়েছে, 1 থেকে 5টা দেওয়া হয়েছে। 2 থেকে দেখতে পাচ্ছ এখানে দেওয়া হয়েছে প্রসঙ্গ নির্দেশক কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। এখানেও দেওয়া আছে 4টি, 2.1, 2.2, 2.3, 2.4। এবং 3 থেকে দেখো দেওয়া হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো কম বেশি 185 শব্দের মধ্যে। এখানে দেওয়া হয়েছে টোটাল 5টি 1, 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, এইভাবে সবগুলো দেওয়া হয়েছে। তোমাদের কোশ্চেনটা দেখে নিলেন। এবারও চলে যাচ্ছি পরপর করে কোশ্চেন এবং উত্তরগুলো নিয়ে আমরা পরপর করে দেখে নিচ্ছি। ওকে, চলো প্রথমে দেখো আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 নবম শ্রেণীর প্রথম যে কোশ্চেনটা আছে সেটা একটু প্রথমে বলে দিই। একের দাগের কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রথম যে কোশ্চেনটা আছে, হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন? উত্তর এইভাবে লিখবে। চেষ্টার কথা বলতে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী বলেছেন যে আরবি, ফরাসি ও ইংরেজি শব্দকে হিন্দি থেকে নির্বাসন দেওয়া। ঠিক আছে, প্রশ্নের উত্তরটা এইভাবে সুন্দর করে লিখবে। 1.2 যে কোশ্চেন আছে দেখো, এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? উত্তর এইভাবে লিখবে। কবি জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির মায়াময় সন্ধ্যায় অপরূপ সৌন্দর্য, বিচিত্র গন্ধ এবং শান্ত রূপের বিশদগ্রস্ততার মাঝে বাংলার প্রাণের স্পন্দন অনুভব করেন। এইভাবে এই প্রশ্নের উত্তরটা এইভাবে সুন্দর করে লিখবে। ওকে, 1.3 যে প্রশ্নটা আছে দেখো, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, পত্র লেখকের দৃঢ় বিশ্বাসটি কি? উত্তর এইভাবে লিখবে। ভারত আত্মা স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেল এর এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। এইভাবে সুন্দর করে লিখবে। তারপরে দেখো 1.4 যে প্রশ্নটা আজ কি আছে দেখো, যা গিয়ে ওই ওঠানে তোর দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? উত্তরটা এইভাবে লিখবে। প্রবাসী বঙ্গবাসীরা উঠোনে গিয়ে দাঁড়ালে দেখতে পাবে লাউ মাচায় থাকা ছোট্ট ফুল, সন্ধ্যার বাতাসে দোদুল্যমান অর্থাৎ শৈশব স্মৃতি অনুভব করতে পারবে। এইভাবে 1.4 উত্তরটা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। তারপরে আছে 1.5 যে কোশ্চেন কি বলেছে দেখো, তোমার বাড়ি কোথায়? রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? উত্তর এইভাবে লিখবে। আগন্তুক পুরুষ রুক্মিণী কুমার রায়ের উদ্ধৃত প্রশ্নের উত্তরে রাধারানী বলেছিল তার বাড়ি শ্রীরামপুরে। ঠিক আছে, উত্তরটা এইভাবে সুন্দর করে লিখবে। এবার চলে আসি 2 প্রশ্নগুলো। 2 প্রশ্ন কি বলেছে, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মতো উত্তর লিখতে বলা হয়েছে। প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো, 2.1 সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ও প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল এবং প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? উত্তর তোমরা এইভাবে সুন্দর করে লিখবে। আমি লিখে দিয়েছি দেখো, উত্তর এইভাবে সুন্দর করে লিখবে। প্রথিতযশা প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তার নব সৃষ্টি প্রবন্ধে ভাষার স্বয়ংসম্পূর্ণতা ব্যাখ্যা করতে গিয়ে সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলে মন্তব্য করেছেন। সংস্কৃত ভাষা নিজস্বতায় সমৃদ্ধ। এ ভাষায় রয়েছে এক উন্নত বিপুল শব্দভাণ্ডার। কোনো নতুন চিন্তা, অনুভূতি বা বস্তুর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা নিজের শব্দভাণ্ডারের কোনো ধাতু বা শব্দের অদল বদল ঘটিয়ে কিংবা পুরনো ধাতু দিয়েই নতুন শব্দটি গঠন করে নেয়। অন্য কোনো ভাষার শব্দ ভাণ্ডারের উপর নির্ভর করে না। বিদেশি ভাষা গ্রহণ করলেও তা এতই নগণ্য যে মূল ভাষাকে প্রভাবিত করে না। এই কারণেই প্রাবন্ধিক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছে। বুঝতে পারছো? তার 2.1 যে প্রশ্নের উত্তরটা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। ওকে, আচ্ছা এবার চলে যাই 2.2 প্রশ্ন কি বলেছে না, পৃথিবীর কোন পথে এ কন্যারে দেখে নিকো? কোন কন্যার কথা এক্ষেত্রে বলা হয়েছে? পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখে নিকো, কোন কন্যার কথা এক্ষেত্রে বলা হয়েছে? উত্তর তোমরা এইভাবে সুন্দর করে লিখবে। দেখো, প্রকৃত প্রেমিক কবি জীবনানন্দ দাশের আকাশে 7টি তারা কবিতা থেকে প্রশ্নোক্ত প্রুক্তিটি গৃহীত। কবি ঘাসের উপর বসে পল্লী বাংলার দিন ও রাত্রি সন্ধিক্ষণে সন্ধ্যাকে নিবিড়ভাবে উপলব্ধি করেছেন।
তার মনে হয় সূর্য অস্ত যাওয়ার পর যেন এক এলোকেশী কন্যার আবির্ভাব হয়। বাংলার আকাশে তার ছড়িয়ে পড়া চুল বেয়ে নেমে আসে অন্ধকার। সেই চুলের পরশ লাগে কবির চোখে মুখে, হিজলে কাঁঠালে জামে কেশবতী কন্যার সেই চুলের বিন্যাসে স্নিগ্ধ সুবাসে ঝরে পড়ে। প্রশ্নোক্ত উদ্ধৃতিতে বাংলার প্রাকৃতিক পটভূমিকায় নেমে আসা শান্ত অনুগত নীল সন্ধ্যারূপী সেই কেশবতী কন্যার কথা বলা হয়েছে। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে সুন্দর করে 2.2 এর যে প্রশ্নটার উত্তর সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, এটা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। ওকে, এবার চলে আসছি 2.3 এর প্রশ্নটা কি বলেছে এবং তার উত্তরটা কি আছে সেটাও আমি দেখে নিই। প্রথমে দেখ 2.3 এর কোশ্চেন আছে, মরদ কি বাত হাতি কি দাঁত, স্বামী বিবেকানন্দ কেন এই প্রবাদটি ব্যবহার করেছেন? মরদ কি বাত হাতি কি দাঁত, স্বামী বিবেকানন্দ কেন এই প্রবাদটি ব্যবহার করেছেন? উত্তর এইভাবে লিখবে, স্বামী বিবেকানন্দ তার চিঠি রচনাংশে শিষ্যা মিস নোবেল এর উদ্দেশ্যে প্রশ্নোদ্ধৃত প্রবাদটি ব্যবহার করেছেন। বিবেকানন্দ তার চিঠিতে মিস নোবেলকে ভারতের কল্যাণে কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে কিছু প্রতিবন্ধকতা সম্পর্কে বিশেষভাবে চিন্তা করতে বলেছেন। তবে যে কোনো অবস্থাতেই যে তিনি আমরণ মিস নোবেল এর পাশে থাকবেন সে কথা বোঝাতে এই প্রবাদ ব্যবহার করেছেন। মরদ কি বাত হাতি কি দাঁত প্রবাদটির অর্থ হল মরদের কথা এবং হাতির দাঁত যা একবার বেরোলে আর ভেতরে যায় না। মিস নোবেলকে দেওয়া বিবেকানন্দের প্রতিশ্রুতি যে মিথ্যা হবে না, এই প্রসঙ্গে বিবেকানন্দ এই প্রবাদ ব্যবহার করেছেন। বুঝতে পেরেছ? তাহলে 2.3 এর প্রশ্নের উত্তরটা এইভাবে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে সুন্দর করে লিখে ফেলবে। ওকে, এবার চলে আসছি 2.4 এর প্রশ্নটা কি উত্তর এবং কি হবে দেখে নিই। দেখো 2.4 এর প্রশ্ন কি আছে, ফুরয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা, কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে? ঠিক আছে, ফুরোই না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা, কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে? ঠিক আছে, উত্তর তোমরা এইভাবে সুন্দর করে লিখবে। উত্তর, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে গৃহীত এই পংক্তি অনুসারে গ্রামের প্রতি, গ্রাম্য জীবনের প্রতি, সেই সঙ্গে উদারমুক্ত প্রাকৃতিক পরিবেশের প্রতি মানুষের যে চিরন্তন অন্তহীন আকর্ষণ তাকেই পিপাসা বলে অভিহিত করা হয়েছে। শহরে ক্লান্তি আর অবসন্নতা যখন ধীরে ধীরে মানুষকে যন্ত্রণা সভ্যতায় দম বন্ধ করা চাপে যখন সে হাঁপিয়ে ওঠে, তখনই তার মধ্যে তীব্র হয় গ্রাম্য জীবনে ফিরে আসার আরতি। মাটিকে হাওয়াকে ভালোবেসে ফিরে আসার প্রবণতা অবিরাম চলতেই থাকে। সারাদিন আপন মনে ঘাসের গন্ধ মেখে আর সারা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে প্রকৃতির কাছে গ্রাম্য জীবনের সান্নিধ্যে ফিরে আসার আকর্ষণ এতই তীব্র, এতই প্রবল যে সেই পিপাসাকে দুরন্ত বলা হয়েছে। ঠিক আছে, দেখো এইভাবে প্রশ্নের উত্তরগুলো আমি সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা সুন্দর করে এই প্রশ্নের উত্তরকে এইভাবে ভালো করে খাতায় করে লিখবে এবং ভালো করে তুলে ভালো করে পড়বে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো। এবার চলে যাচ্ছি 3 প্রশ্ন। দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষা লিখতে বলেছি। কম বেশি 100-150 শব্দ, 150 তো হতে পারে বা কম বেশি 150 বা 150-200 হতে পারে। ঠিক আছে, এরপর লিখতে গিয়ে অনেক সময় ছোটো বড়ো হয়েই যায়, কোনো সম্বন্ধ নেই। প্রথম যে কোশ্চেন আছে দেখো, বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, নব নব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে সেই বিদ্রোহের পরিচয় দিয়েছেন? বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, নব নব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে সেই বিদ্রোহের পরিচয় দিয়েছেন? উত্তরটা তোমরা কিভাবে লিখবে দেখো, এইভাবে সুন্দর করে উত্তরটা লিখবে। দেখো, প্রখ্যাত প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তার নব নব সৃষ্টি প্রবন্ধের শেষাংশে বাঙালির বিদ্রোহী সত্তাকে প্রত্যক্ষ করেছেন এবং সুচারুরূপে তার বিশ্লেষণ করেছেন। কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে বাঙালি সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছেন তখনই সেটিকে নির্দ্বিধায় গ্রহণ করতে চেয়েছে। এই গ্রহণ করার ক্ষেত্রে যখন কেউ গতানুগতিক পন্থা বা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে তার প্রচেষ্টায় বাধা দিতে গেছে তখনই বাঙালি তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আবার সেই বিদ্রোহ উচ্ছৃঙ্খলায় পরিণত হলে সুন্দরের পূজারী বাঙালিরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। প্রাবন্ধিকের ভাষায় যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হতে চেয়েছে তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে, অর্থাৎ অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে বাঙালি সর্বদাই প্রতিবাদ মুখর। প্রাবন্ধিক সঙ্গত কারণেই তাই প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছেন। এইভাবে সুন্দর করে 150 শব্দের মধ্যে 150-200 মধ্যে সুন্দর করে এই প্রশ্নের উত্তর লিখবে। ওকে, চলো এরপর চলে যাই 3.2 এর প্রশ্নটা কি আছে দেখে নিই। 3.2 এর প্রশ্নটা আছে, আসিয়াছি শান্ত অনুগত দাও, বাংলার নীল সন্ধ্যা, আকাশে 7টি তারা কবিতা অনুসরণের সেই সন্ধ্যার বিবরণ দাও।
আসিয়াছে শান্ত অনুগত দাও বাংলার নীল সন্ধ্যা, আকাশে সাতটি তারা কবিতা অনুসরণে সেই সন্ধ্যার বিবরণ দিতে বলেছে। দেখো এর উত্তরটা আমি সুন্দর লিখেছি, এটাও তোমরা এইভাবে লিখবে। দেখো কি বলছি, দেখো উত্তর এইভাবে লিখবে। প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলার কাব্যের অন্তর্গত আকাশে সাতটি তারা কবিতায় বাংলার বুকে নেমে আসা শান্ত অনুগত নীল সন্ধ্যার এক অপরূপ রূপমাধুরী বিবরণ পাই। রূপসী বাংলার রূপমুগ্ধ কবি রূপসী বাংলার ঘাসে বসে আকাশের দিকে তাকিয়ে দেখেন সাতটি তারা ফুটে আছে। অবাক বিষয়ে তিনি প্রত্যক্ষ করেন কামরাঙা লাল মেঘ যেন গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। কবি তার সঙ্গে মিল খুঁজে পান মৃত মুনিয়া পাখির। তারপর ধীরে ধীরে প্রকৃতির বুকে নেমে আসে শান্ত অনুগত নীল সন্ধ্যা, যার মায়াবী আলোয় আচ্ছন্ন হয়ে পড়ে বাংলার নিঃসর্গ প্রকৃতি। কবির কল্পনায় এই মহামায়া সন্ধ্যা যেন কেশবতী কন্যা, যার চুল কবির চোখে মুখে ছুঁয়ে যায়, আবার তা হিজল কাঁঠাল জামের শাখার পাতায় বুলিয়ে দেয় স্নেহের চুম্বন। কবির মতে বাংলার পল্লী প্রকৃতির এই বিরল সৌন্দর্য থেকে বঞ্চিত বাকি পৃথিবী। রূপমুগ্ধ কবি নানা অনুষঙ্গে অনুভব করেন সন্ধ্যার স্নিগ্ধ রঙ্গে, কখনো নরম ধানে কলমির ঘ্রাণে, আবার কখনো হাঁসের পাল সুরে পুকুরের জল চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণে। এসবের মাঝে কিশোরীর স্নেহের পরশ কিংবা কিশোরের পায়ের দোলা শুকা ঘাস, লাল বটে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতায় কবি স্পর্শ পান বাংলার সন্ধ্যাকালীন সমাহিত রূপের। আলোচ্য আকাশে সাতটি তারা কবিতায় বঙ্গ প্রকৃতির অনাড়ম্বর বৈভবচিহ্ন অথচ চিরায়ত সন্ধ্যার রূপ এভাবেই অতুলনীয় ঐশ্বর্যে সমৃদ্ধ হয়েছে। তাহলে যেইভাবে বললাম এইভাবে সুন্দর করে তোমরা লিখে ফেলবে। ওকে, এরপর 3.3 প্রশ্ন দেখো। চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় দাও। উত্তর তোমরা এইভাবে সুন্দর করে আমি পয়েন্ট দিয়ে লিখে দিয়েছি। দেখো উত্তর এইভাবে লিখবে। শৈলসহল আলমোড়া থেকে 1897 খ্রিস্টাব্দে 29 জুলাই মিস মার্গারেট নোবেল বা ভাগিনী নিবেদিতা লেখা স্বামী বিবেকানন্দের চিঠিতে আমরা মোট 7 জন বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় পাই। তাদের মধ্যে বিদেশিনী ভক্ত ও অনুগামিনীর সংখ্যা 5 জন এবং বিদেশি ভক্ত অনুগামীর সংখ্যা 2 জন। চিঠি রচনা অনুযায়ী তাদের পরিচয় নিম্নরূপ। প্রথম যেটা আছে মিস নোবেল, পুরো নাম হচ্ছে মার্গারেট এলিজাবেথ নোবেল। স্বামীজির শিষ্যদের মধ্যে অন্যতম ও অগ্রগণ্য। স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করা হন ভগিনী নিবেদিতা। শিষ্যত্ব গ্রহণ করার পর তার নাম হয়েছে ভগিনী নিবেদিতা। এরপর চলে আসছি মিস মুলার, পুরো নাম মিস হেনরিয়েটা মুলার। 1896 খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন তার আতিথ্য গ্রহণ করেন। বেলুড় মঠ স্থাপনে তার আর্থিক সাহায্য বিশেষভাবে স্মরণীয়। তারপর হচ্ছে মিস ম্যাকলাউড, পুরো নাম জোসফাইন ম্যাকলাউড। স্বামীজির একজন প্রধান অনুরাগী ভক্ত, স্বামীজির ভাবাদর্শে বিশেষ অনুপ্রাণিত। তারপর হচ্ছে মিসেস সেভিয়ার, স্বামীজির বিখ্যাত ইংরেজ শিষ্য। স্বামীজির ইচ্ছায় বেদান্ত ধর্ম প্রচারে তিনি নিজের জীবন উৎসর্গ করেন। তারপর হচ্ছে মিসেস বুল, পুরো নাম হচ্ছে সারা বুল। বেলুড় মঠ স্থাপনে তার আর্থিক সাহায্য অসামান্য। তারপর একজন হচ্ছে স্টার্ডি, পুরো নাম হচ্ছে মি ইটি স্টার্ডি। স্বামী বিবেকানন্দের ইংরেজ ভক্ত এবং বেদান্ত ধর্ম প্রচারক। আর শেষে আছে মিসেস সেভিয়ারের স্বামী, ভারতের কল্যাণে তিনি মিসেস সেভিয়ারের পাশে থেকেছেন। তার প্রকৃত নাম ক্যাপ্টেন J.H. সেভিয়ার। ঠিক আছে, এইভাবে এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। ওকে, এবার চলে আসি 3.4। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োই না, পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োই না, পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। কীভাবে লিখবে দেখো, এইভাবে উত্তর লিখবে। ও কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় লোক কাহিনীর বহুল প্রচলিত এক ছন্দময় চরণ নোটে গাছটি মুড়লো কে সামান্য পরিবর্তন করে লিখেছেন নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োই না। কবি অনুভব করেছেন যে এক সময় মানুষ নিবিড় ভালোবাসায় ঘর বেঁধেছিল গ্রাম বাংলায়। যুগ যুগ ধরে মানুষ এই বাংলার গ্রামীণ জীবনকে ভালোবেসে ফেলেছিল নিবিড় অনুরাগে, কিন্তু জীবিকার কারণে কিংবা বিলাসিতার প্রয়োজনে আধুনিক মানুষ গ্রাম্য জীবন পরিত্যাগ করে বরণ করে নেয় প্রবাসী জীবনকে। প্রবাস মানুষকে বিলাসিতায় প্রাচুর্য দিলেও গ্রাম্য জীবনের শান্তির বাতাবরণ দিতে পারে না কখনোই। তাই প্রবাসের ক্লান্ত মানুষ এই বাংলার মাটিকে হাওয়াকে ভালোবেসে বারবার ফিরে আসতে চেয়েছে। ছায়া সুনির্মিত শান্তির নীড় গ্রাম বাংলায়। কবি উপলব্ধি করেছেন যুগ যুগ ধরে বঙ্গবাসী সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। তাই স্বদেশে ফিরে আসার ইচ্ছে বাঙালির হৃদয়ে চির অটুট।
কবির অনুভূতিতে ধরা পড়ে এক আশ্চর্য সত্য, জন্মভূমিতে ফিরে আসার, গ্রাম্য জীবনে ফিরে আসার গল্প মানুষের ফুরনোয় নয়। রূপকথার গল্পে গল্পকথা ফুরোলে নোটে গাছটি মুড়িয়ে যায়। আলোচ্য আবহমান কবিতায় বহমান কাল ধরে মানুষের ঘরে ফেরার যে গল্প কবি শোনান তা ফুরোয় না, তাই নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা কখনোই শেষ হয় না। এইভাবে সুন্দর করে প্রশ্নের উত্তরটা লিখে ফেলবে। ওকে, এবার 3.5, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, কাদের কথা বলা হয়েছে? পাঠ্যাংশ অনুসরণে তাদের দারিদ্র্য ও নির্লোভতার প্রসঙ্গ উল্লেখ করো। ঠিক আছে, উত্তর তোমরা কীভাবে লিখবে দেখো, বলে দিচ্ছি। উত্তর এইভাবে লিখবে, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাসে রাধারানী পাঠ্যাংশের আলোচ্য অংশে রাধারানী ও তার মায়ের কথা বলা হয়েছে। রাধারানীর প্রকৃত গরিব, সহায় সম্বলহীন, সম্পত্তি সংক্রান্ত মামলায় পরাজিত ও সর্বশান্ত হয়ে ভিটেমাটি ছেড়ে এক সামান্য কুটির নিদারুণ দারিদ্র্যে তারা দিন যাপন করে। মায়ের কায়িক পরিশ্রমে তাদের আহারের সংস্থানটুকু হয়। মা অসুস্থ হওয়ার ঘরে খাবার নেই, মায়ের পাথ্যটুকুও নেই, ঘরে প্রদীপ জ্বালার তেলটুকুও নেই, দেশালাই নেই, চকমকি ঠুকে আলো জ্বলতে থাকে। রাধারানীর একটি মাত্র শাড়ি, সেটি ভিজে ফেললে সেই ভিজে কাপড় শরীরে জড়িয়ে শুকায়। এ সকলের তাদের দরিদ্রের নিখুঁত চিত্র। রথের পূর্বে রাধারানীর মা পীড়িত হয়ে পথ্যের সংস্থানে রাধারানী বনফুলের মালা গেঁথে মাহেশের রথের হাটে বিক্রি করতে যায়। প্রবল ঝড় বৃষ্টির হাট ভেঙে গেলে অশ্রু জল চোখে বাড়ির দিকে অগ্রসর হয় সে, এবং সাক্ষাৎ ঘটে এক আগন্তুকের। আগন্তুক দয়া পরবেশে হয়ে মালার নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ প্রদান করেন। রাধারানীর জন্যই শাড়ি কিনে পাঠান এবং নিজের নামাঙ্কিত একটি নোট ফেলে যান। তার দেওয়া দানে রাধারানীর অসুস্থ মায়ের জন্য পথ্যের সংস্থান করে এবং প্রদীপ জ্বালার তেল কিনতে পারে, কিন্তু তার দেওয়া নোটটি না ভাঙিয়ে তা সযত্নে তুলে রাখে। অর্থের প্রয়োজনে তাদের ছিল ঠিকই, কিন্তু প্রয়োজনীয় অতিরিক্ত নয়। তারা বর্তমানে দরিদ্র অসহায় বলেই রুক্মিণী কুমারের দান গ্রহণ করেছে, আর সেই দানে তাদের সমস্যার সমাধানও হয়েছে। অতিরিক্ত অর্থের প্রতি তাদের কোনো লোভ ছিল না বলেই সেই টাকা ফেরত দেওয়ার জন্যই তারা রুক্মিণী কুমারের সন্ধান করেছিল। এই ঘটনাই তাদের নির্লোভতার পরিচয় বাহিনী। ঠিক আছে, এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা ভালো করে লিখবে। ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিও বেশি বেশি শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।